It is my privilege to welcome you to Konyasi University's celebration of Paschim Bongo Diwas. Today we celebrate not merely state but a civilizational legacy. West Bengal has been a cradle of learning, literature, social reform, science, philosophy and artistic excellence. It is a land that has produced visionaries whose contribution continue to illuminate humanity's of intellectual journey. Paschim Bongo Diwas offers us an opportunity to reflect on Bengal's remarkable historical journey. Ancient Bengal nurtured tradition of scholarship and learning that flourished in centers such as Navadvip, whose contribution to Sanskrit learning and Navbodhaya philosophy became renowned throughout India. The 19th century Bengal Renaissance transformed modern India through the pioneering efforts of Raja Rammohon Rai, Ishwar Chandra Vidyasagar, Bankim Chandra Chattopadhyay, Michael Madhusudan Datta, Swami Vivekananda and Rabindranath Tagore. In science, Bengal gifted the world Jagadish Chandra Bose, Prafulla Chandra Roy, Meghnad Saha, Satyendranath Bose. Their achievement demonstrate Bengal's enduring commitment to intellectual excellence. So now may I request the Honorable Vice Chancellor, Madam, Finance Officer and distinguished guests come on the stage. And so please kindly settle to your designated places. Please come. কথা বলো না এই সাইডে করো We shall now begin the formal proceeding with the felicitation of our distinguished guests. May I request the designated members to kindly come forward. Let us welcome our honored guests with a warm and heartfelt round of applause. Next, Dr. Basudev Mondol. Next, Thomas Bandyopadhyay. Next, our Finance Minister Sri Mojib Kumar Das. I invite our esteemed dignitaries to do the honors and officially inaugurate our event by lighting the Diya or lamp.
20শে জুন 2026। আজ এই 20শে জুন দিনটি আমাদের বিশেষভাবে চিহ্নিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। সেই পুণ্যতিথিতে আজ এই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সকলকে স্বাগত। আমাদের আজকের এই শুভ দিনে আমাদের মধ্যে দুজন বিশিষ্ট মানুষকে আমরা পেয়েছি, এটা আমাদের বিশাল সৌভাগ্য। আমরা পেয়েছি আমাদের মাঝে ডক্টর বাসুদেব মণ্ডল, তিনি কৃষ্ণনগরের মানুষ, অত্যন্ত দক্ষ চিকিৎসক এবং একই সঙ্গে উনি সমাজসেবী। আরেকজনকে পেয়েছি আমাদের ভাতৃসম শ্রী তমাল বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক। এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বর্তমান ফাইন্যান্স অফিসার, রেজিস্ট্রার ইনচার্জ শ্রী মনোজিৎ দাস, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আমার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সমস্ত অশিক্ষক কর্মী এবং আমার স্নেহের ছাত্রীরা। আজকে এই দিনটিতে আমরা সকলে সমবেত হয়েছি এবং আজকের যে উপস্থিতি আমি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে দেখছি সেটা আমার কাছে একটি অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকলেই জানি যে এই দিনটি উদযাপনের জন্য আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আমরা একটি বিশেষ নোটিফিকেশন পেয়েছিলাম। যদিও এই দিনটি আমরা আগেও জানতাম যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, কিন্তু সেভাবে আমরা তাকে উদযাপিত করার সুযোগ পাইনি। এবং এবছর যে আমরা সকলকে নিয়ে এই পূর্ণ দিনটিকে উদযাপন করার সুযোগ পেয়েছি তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস ঘোষিত হয় এবং অবিভক্ত আমাদের যে বঙ্গভূমি তাকে বিভক্ত করে দুটি ভাগে ভাগ করার জন্য পশ্চিমবঙ্গ এবং আরেকটি আমাদের পূর্ববঙ্গ, যেখানে আমাদের পাকিস্তান সংযুক্ত ছিল, সেটিকে বিভক্ত করে পশ্চিমবঙ্গকে আলাদা স্বকীয়তা দেবার জন্য যে অনুমোদন গৃহীত হয় সেটি দিনটি হচ্ছে 20শে জুন। তো পশ্চিমবঙ্গে আমরা সকলে যারা বাঙালি আমরা এখানে আছি, পশ্চিমবঙ্গে যারা আমরা বসবাস করি বা আগেও থেকে যারা ছিলেন, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, এখানে যে মনীষীরা ছিলেন, পশ্চিমবঙ্গের যে ইতিহাস তা জানা, তাকে উপলব্ধি করা এবং তাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে চলে সেই সংস্কৃতিকে বজায় রাখা আমাদের কর্তব্য, আমাদের পরের যে প্রজন্ম তাদের কর্তব্য। এবং সেই ইতিহাসকে জানার জন্যই আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের মাঝে দুজন বিশিষ্ট বক্তাকে আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা আজকে এই পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য সম্বন্ধে আমরা জানবো, আমরা শুনবো। শুধু শুনবো বা জানবো নয়, তাকে আমরা মনে রেখে সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাব আমরা পরম্পরায়। এই বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতি আমরা আমাদের সঙ্গে রেখে তাকে আহরণ করে আমরা যতদূর যাব ততদূর আমরা বাঙালিদের যে স্বকীয়তা তা বজায় থাকবে এবং পশ্চিমবঙ্গ তার স্বকীয়তা নিয়ে চিরজীবন বেঁচে থাকবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানে সকলকে আমি আহ্বান জানাচ্ছি এবং এই অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয় তার শুভকামনা জানাচ্ছি। সকলের শুভেচ্ছা, নমস্কার। Contemporary Bengal fiction writers of this time was born on 12 July 1978 in Krishnanagar, Nadia. Postgraduate in English literature, his stories and novels are published in various magazines including Desh, Anandabazar, Anandamela, Shananda and other novels. Uttar Purush, Ghotok, Mormomegh, Brahmoni, Bhrantidana, Kompaswala, Pandu have been well received by readers and critics alike. His story Apodartho has found place in the prestigious. আচ্ছা, আজকে আমি যে কথাগুলো বলবো আশা করি তোমরা একটু মন দিয়ে শুনবে এবং সেটাই হবে আমাকে প্রকৃত সম্মান জানানো বা শ্রদ্ধা জানানো। এখন একটা কথা আছে, তোমরা যারা ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রী তারা জুলিয়াস সিজার নাটক পড়েছো, সেখানে একটা কথা আছে, দেখবে একদম মানে একদম বলছি যে রোমান্স কান্ট্রিম্যান প্লিজ লেন্ড ইউর ইয়ার্স, মানে তোমাদের কানগুলো কিছুক্ষণের জন্য, তোমাদের মনোযোগ কিছুক্ষণের জন্য একটুখানি ধার দাও।
এখন আজকের দিনটা একটা খুব সিগনিফিক্যান্ট দিন, কিন্তু এই দিনটা সম্পর্কে মানুষের ধারণা খুব একটা স্পষ্ট নয়। কারণ এই দিনটার সম্পর্কে অযথা অনেক রকম বিতর্ক তৈরি করা হয়েছে, কিন্তু যেটা সত্য সেটা একদিন না একদিন বেরোবে, এবং সেটা একদিন না একদিন মানুষের সামনে আসবে। এবং ইতিহাসের এটা একটা অদ্ভুত ব্যাপার যে তুমি যত এটাকে ডিনাই করবে, ইতিহাসকে যতটা তুমি অস্বীকার করবে। এখন বাংলা কি করে স্বাধীন হলো এই কথা আমি বলবো না, বাংলা কি করে ভাগ হলো এই নিয়ে অসাধারণ সব গ্রন্থ রয়েছে। এখন আমার বেসিক যে পরিচয় সেটা, যেটাও আমাদের কুশিকা বললেন, আমি লেখালেখি করি, সাহিত্য, উপন্যাস লিখি, প্রবন্ধ লিখি, কিন্তু আমার আরো একটা পরিচয় হচ্ছে আমি মোটামুটি একজন গ্রন্থকিট। আমি পড়াশোনা করি, যেটা আমার মনে হয় যে বাঙালি জাতির সবচেয়ে বড় ধর্ম। আমরা হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান, এর চেয়ে বড় ধর্ম হচ্ছে আমরা বৌদ্ধিকভাবে খুব সচেতন একটা জায়গা। আমাদের জাতির সবচেয়ে বড় যে গর্বের জায়গাটা সেটা হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়ালিজম। কারণ আমরা খুব একটা কখনোই যোদ্ধার জাতি ছিলাম না, খুব একটা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেছি এমন উদাহরণ খুব একটা নেই। আমাদের গর্বের জায়গাটা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের বিজ্ঞান, আমাদের চিন্তা, আমাদের দর্শন ইত্যাদি। এখন প্রথমেই একটা জিনিস খুব পরিষ্কার করে নেওয়া দরকার যে আমরা যে এই বাংলা বলে যে ভূখণ্ডটিতে বাস করি, এর ইতিহাসটা খুব ছোট করে বলবো, প্রতিটা কথা একটু মন দিয়ে শুনো। আমি সম্পূর্ণ আনবায়াসড মানুষ, আমি কোনো বায়াস বা কোনো প্রেজুডিসের দ্বারা, কোনো রাজনৈতিক মতাদর্শের দ্বারা এতটুকু মানে কি বলবো, তার দ্বারা প্রভাবিত হই। কারণ আই হ্যাভ মাই ওন ভয়েস এবং আই হ্যাভ মাই ওন কনসিয়েন্স, আমার একটা বিবেক রয়েছে এবং আমার একটা চেতনা রয়েছে। সেই জায়গা থেকে বলবো, বাংলা জায়গাটির প্রথম অস্তিত্ব আমরা কোথায় পাচ্ছি? আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্র অনেকেই বলে যে বাংলা সাহিত্যের মূল জায়গাটা হচ্ছে চর্যাপদ, এটা 1000 বছর আগে তৈরি, কিন্তু তা কিন্তু নয়। কিছুদিন আগে তোমরা জানবে যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, তার সেই নিয়ে আমিও একজন স্টেক হোল্ডার এই জন্যই, কারণ আমি যখন বাংলা ভাষা ইয়ে হলো তখন যে লড়াইটা হয়েছে তার মধ্যে আমিও একটা কাঠবিড়ালির মতো ছিলাম এবং তিনি বক্তব্য রেখেছি অনেক জায়গায়। তো বাংলাদেশের বগুড়া বলে একটি জায়গা আছে, সেই বগুড়ায় মহাস্থানগড় বলে একটি জায়গায় আমরা কিছু ইনস্ক্রিপশন পাই, মানে কিছু শিলালিপি পাই। এই মহাস্থানগড় শিলালিপিতে আমরা প্রথম বাংলা ভাষার উদাহরণ পাচ্ছি। সেটা কত সালে? খ্রিস্টপূর্ব 300। তার মানে আমরা জাতি হিসেবে ভীষণ গর্ববোধ করি এবং ভাবতে যে আজকে হচ্ছে 2026 সাল, 2026 সালের আরো 300 বছর পিছিয়ে যায়। তাহলে প্রায় 3500 বছরের আমাদের ইতিহাস। তাহলে জাতি হিসেবে আমরা কিন্তু এতটাই করি। এবং এই অবিভক্ত বঙ্গের উদাহরণ আমরা মহাভারতেও পাচ্ছি, বিভিন্নভাবে পাচ্ছি, খুব ভালোভাবে পাচ্ছি না প্রথম কথা। কারণ বাংলার মহাভারতে যেভাবে বলা আছে যে এই জায়গাটি একটি অনার্য ভূমি, এখানে আসলে অনেককে প্রায়শ্চিত্ত পর্যন্ত করতে হবে। সেসব কথা সম্পূর্ণ ভুলে যাব, গৌরবের জায়গাগুলো। মহাভারতে যখন দ্রৌপদীর যে স্বয়ংবর সভা হচ্ছে, সেখানে পুণ্ড্রবর্ধন বলে একটি অঞ্চলের কথা আমরা পাই। এই পুণ্ড্রবর্ধনের একজন রাজা, তার নাম পুণ্ড্র বাসুদেব। তিনি কিন্তু বাসুদেব কৃষ্ণ নন, কিন্তু তার নামও ছিল বাসুদেব। এখন তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করবে যে কৃষ্ণের নাম বাসুদেব কেন? কেউ জানো কি? জানো কি? হ্যাঁ, জানো। তার পিতার নাম বসুদেব, তাই জন্য তার নাম বাসুদেব। কিন্তু এই পুণ্ড্র বাসুদেব এর নামটা বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় গাঙ্গেয় বদ্বীপ, সবচেয়ে বড় গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। একে ওই আমাদের এই বিশ্বকাপ হচ্ছে এখন মরক্কো থেকে, আমাদের এখানে একজন ইবন বতুতা বলে একজন পর্যটক এসেছিলেন। তিনি আমাদের বাংলাকে দেখে বলেছিলেন দজক ই নিয়ামত, মানে এখানে এমন একটা দজক, দজক মানে নরক, যেটা ঐশ্বর্যের সম্পর্ক। এবার প্রশ্নটা কেন নরম করেছিল? কারণ প্রশ্ন মানে যেটা জানা যায় যে ইবন বতুতা প্রচন্ড হিউমিডিটি, এখানকার যে গরম, যদিও উনি
উত্তর আফ্রিকা অঞ্চলের লোক ছিলেন। উত্তর আফ্রিকা যে খুব ঠান্ডা এমন নয়, কিন্তু প্লেজেন্ট ওয়েদার। দক্ষিণ আফ্রিকা বা এই আফ্রিকার অন্যান্য অঞ্চল যেমন গরম, মরক্কো কিন্তু অতটা গরম নয়। যাই হোক, আর একটা কথা হচ্ছে এখানে প্রবল ধন সম্পদ এবং প্যাডি ফিল্ড, মানে এখানকার যে কৃষি এবং জলপথ এবং প্রচুর মাছ, এখানকার মুসলিম তোমরা জানো সবকিছু বাইরে ট্রেড রুট হতো, সব দিক থেকেই মুঘল সাম্রাজ্যের এটা সবচেয়ে ধনী একটি সুবাহ। রাঢ় এরকম ভাবে সব ভাগ হয়েছে এবং এরা কিন্তু আলাদা আলাদা প্রদেশ ছিল। এইটাকে প্রথম এক জায়গায় করেন এক অর্থে, অনেক বলে গৌড়রাজ শশাঙ্ক ইত্যাদি, কিন্তু গৌড়রাজ শশাঙ্ক কিন্তু বাঙালি ছিল না, কিন্তু বাংলা ভাষায় কথা বলতেন। এমন রবীন্দ্রনাথ বারবারই বলছেন যে এই যে বঙ্গদেশ এর মূল যে হোমোজেনিয়াস আইডেন্টিটি, সেটা কিন্তু একমাত্র আমাদের ভাষা। মানে এটা একটা ভাষা কেন্দ্রিক সংগঠন, ভাষা কেন্দ্রিক একটা অংশ। যা আর আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যে কোনো মানে খ্রিশ্চান হই, মুসলিম হই, হিন্দু হই, বৌদ্ধ হই, জৈন হই, সাঁওতাল হই, যে কেউ আমরা বাঙালি, এটা আমাদের বিরাট একটা গর্বের জায়গা। এখন এই বাংলা ভাষা কিন্তু তখন ছিল না, অর্থাৎ পাল এবং সেই যুগে আমরা যে বলি বাংলার ঐতিহ্য অনুকরণ, কিন্তু তখন তো বাংলা ভাষাটাই তৈরি হয়নি সেইভাবে। তুমি এক্ষুনি বললেন যে আপনি তো সবই কথা বলছেন যে মহাস্থানগড়ে যে বাংলা শব্দ পাওয়া গেল, বাংলা ভাষার অস্তিত্ব পাওয়া গেল, আবার এক্ষুনি বলছেন বাংলা ভাষাটার অস্তিত্ব ছিল না। হ্যাঁ, তখন বাংলা ভাষাটা তৈরি হয়েছে, একটা রুডিমেন্টারি বা শাহী বাঙালি, আর এটা বলতে শুরু করেন 1400 শতকে। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ কিন্তু সোনারগাঁ বলে একটি জায়গায় জয় করে একটি যাকে বলে শিলমোহর তৈরি করেন এবং শিলমোহর তিনি প্রথম ক্লেম করেন যে আমি বাঙালি। আর আমাদের এই কৃষ্ণনগরের মানুষ অনেক পরে, মহারাজা কৃষ্ণচন্দ্রের কথা তোমরা জানো, তার আমাদের বাংলার সর্বশ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর, যিনি আমাদের এই কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার শ্রেষ্ঠ কবি এবং বাংলার সেই সময় শ্রেষ্ঠ কবি, যার বিখ্যাত লেখা অন্নদামন বই, তিনি কিন্তু এই বাঙালি শব্দটা কিন্তু ব্যবহার করছেন। তার আগে কিন্তু আমরা এই বাঙালি এইরকম একটা কথা করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই তো গেল বাংলা। এবার বাংলা ইতিহাস বহমান, আমরা জানি যে সময় বহমান, সময় চলছে, নদীর মতো চলছে। ইংরেজরা এলো, ইংরেজরা আসার পরে যা যা ঘটলো তাতে বাংলা হয়ে উঠলো ভারতের রাজধানী প্রায়। এবং 1911 সালে যখন দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হলো, তার আগে পর্যন্ত বাংলা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এবং কলকাতাকে কুইন অফ এশিয়া বলা। মানে তোমরা অবাক হবে যে লন্ডনের পরেই আরো একটি শহর, ধরে নিচ্ছি আমি টোকিওর কথা, এই এশিয়ার ক্ষেত্রে বলছি, এশিয়ার মধ্যে লন্ডন অবশ্যই নয়, কিন্তু সমৃদ্ধির জায়গা থেকে লন্ডনের পরে কিন্তু কলকাতার স্থান ছিল এই অর্থে। কারণ আমাদের যে কি বলবো, আমাদের যে মানে উপনিবেশ, আমাদের যে কলোনিয়াল এস্টাবলিশমেন্ট, তার মধ্যে এত বড় এবং সমৃদ্ধ জায়গা খুব কম ছিল। এবং আমরা জানি যে গ্লোবাল জিডিপি যেটাকে আমরা বলি, তার 26% আমাদের ভারতের ছিল। এবং মুঘল সাম্রাজ্যের যে দস্তাবেজ আমাদের হাতে এসেছে, তাতে আমরা দেখি যে মুর্শিদ কুলি খাঁয়ের আমলে এবং পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁটাকে আমি একটা স্ট্যান্ডার্ড দিচ্ছি, মুঘল যে রাজকোষের সবচেয়ে বেশি যে শুল্ক রেভিনিউ যেত বাংলায়, যেটা এই মুর্শিদ কুলি খাঁ বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে যেটা ব্যাপারটা ঘটে যে বাংলা বলতে শুরু করে যে আমরা আর রেভিনিউ দেবো না, আমরা আলাদা একটা রাজ্য। এখান থেকে গন্ডগোল শুরু হয়, কারণ মুঘল সাম্রাজ্যের পতন হয়ে গেছে এবং নাদির শাহের আক্রমণের পরে এমন অবস্থা যে মুঘল সাম্রাজ্য টলমল করছে। সেই সময় মুর্শিদ কুলি সিদ্ধান্ত নিলেন যে আমরা বাংলার টাকা আর নিতে পারব এবং বাংলা হয়ে উঠে ভীষণ সমৃদ্ধ। এইবার ইংরেজ আমল, আমি খুব লাফিয়ে যাচ্ছি কারণ নাহলে পুরো ব্যাপারটাকে শেষ করতে পারবো না। এবং ইতিহাস বলতে গেলে একটু বিক্ষিপ্তভাবে এদিক ওদিক থেকে স্পোরাডিক্যালি বললে কিছুই বোঝা যাবে না, একটু ইতিহাসটা একটু বোঝা দরকার। এই ইংরেজ আমলে যখন সেন্সাস হলো, সেটা অনেকগুলো সেন্সাস হয়েছে, কিন্তু শেষ যে সেন্সাসটা খুব ইম্পর্টেন্ট, সেই সেন্সাসে হঠাৎ করে দেখা গেল যে বাংলার মানে যখন 19 শতকের আগে, মানে 19 শতকের শেষ বলবো, মানে 20 শতকের আগে, সেই সেন্সাসে দেখা গেল যে আমাদের পুরো বাংলার যে জনসংখ্যা ডেমোগ্রাফি, সেটা হিন্দু বাঙালিরা ভাবতো যে আমরা বোধহয় সংখ্যাগরিষ্ঠ।
কিন্তু যখন সেন্সাস হলো দেখা গেল 55% এখানকার মুসলমান এবং 45% হিন্দু। এই দিক থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই বাংলার একটা বিরাট একটা অখণ্ড বাংলার চেতনা যিনি খুব প্রপাগেট করেছিলেন, তার নাম হচ্ছে C.R. দাস, চিত্তরঞ্জন দাস। তিনি নেতাজির পূর্বে এবং সবচেয়ে বড় লিডার আমাদের বাংলার। তিনি একটি বেঙ্গল প্যাক্ট বলে একটি ঘোষণা করলেন যে 45% হিন্দু এবং 55% মুসলমান নিয়ে আমরা একটা রাজ্য বা একটা কোনো প্রভিন্স হিসেবে থাকবো। কিন্তু তখন মুসলমান পক্ষ যেটা বললো সেটা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে একটু পিছিয়ে রয়েছি। কেন? ঐতিহাসিকভাবে এটাও বোঝা দরকার যে মুসলমানরা কেন পিছিয়ে রয়েছে। তার কারণটা হচ্ছে, দেখো পলাশির যুদ্ধ কিসের ভিত্তিতে হলো? হিন্দু মুসলমানের ভিত্তিতে কিন্তু হয়নি। মুসলমানরা তখন শাসক ছিল, তাদের হাত থেকে ইংরেজরা শাসন নিয়ে, এবং পলাশির পরবর্তী যে যুদ্ধটা সেটা হচ্ছে বক্সার যুদ্ধ। এই যুদ্ধের পরে পুরো ক্ষমতাটাই প্রায় ইংরেজদের হাতে। তখন আমি একটা উপন্যাস লিখেছি, উনি বলছিলেন এক্ষুনি যে কম্পাসওয়ালা। সেই কম্পাসওয়ালা উপন্যাস লিখতে গিয়ে আমি প্রচুর দলিল দস্তাবেজ করি, কারণ সেই কম্পাসওয়ালার বিষয় হচ্ছে জেমস রেনেন বলে একজন সাহেব, যিনি সারা বাংলা ঘুরে বাংলার ন্যায় করেছিলেন, এবং সেটাই ছিল পৃথিবীর প্রথম একেবারে সাইন্টিফিক ম্যাপ। যদিও তখন স্যাটেলাইট থাকার কোনো প্রশ্নই নেই, এবং তার আগে আকবরের আমলে, তরুণমলের আমলে চেন দিয়ে ধরে ধরে ভারতকে মাপা হয়েছে। তার আগে ভারতবর্ষের কোনো ম্যাপ ছিল। এই ভদ্রলোক যখন দেখতে যান তখন তিনি বাংলার একটা বিস্তীর্ণ অঞ্চল খুঁজে পান, যে অঞ্চলটা আগে এরা বুঝতেই পারতো না যে এই বাংলাটাও অবস্থান করছে। যাকে আমি যে কারণে বলছিলাম, মুসলমানরা ভাবলো যে আমরা ছিলাম রাজশক্তি, আমাদের হটিয়ে ইংরেজরা এসেছে, আমরা আমাদের ভাষা অর্থাৎ আরবি ভাষী জবান, মুখের ভাষা, সেখানেই বেশি চর্চা করব। হিন্দুরা ভাবলো যে আমাদের মূল জবান যেটা, আমাদের বক্তব্যটা, সেটা হয়েছে সেই সময় র্যামসে ম্যাকডোনাল্ড বলে একজন আমলে সাম্প্রদায়িক রোয়েদাদ বলে একটা ঘটনা ঘটেছিল, যাকে ইংরেজিতে বলে, তোমাদের ইতিহাসের মানুষ তারা পড়বে, একে বলা হয় কমিউনাল অ্যাওয়ার্ড। এই কমিউনাল অ্যাওয়ার্ডটা সাহেবদের খুব খারাপ একটা পরিকল্পনা ছিল, যে এই ডিভিশনটা ওরাই তৈরি করেছিল যে মুসলমানরা মুসলমানদের রিপ্রেজেন্ট করবে, মানে কোন একজন নেতা, হিন্দুরা হিন্দুদের। এবং ফলে যেটা দেখা গেল, একটা প্রসঙ্গ উঠে এলো যে যদি একটু অবিভক্ত বাংলা হয় তাহলে চাকরি বাকরি এবং সমস্ত কিছু 55% কিন্তু মুসলমানদের জন্য রিজার্ভেশন দিতে হবে, 45% হিন্দুদের। C.R. দাস এটাকে মেনে নিলেন। কিন্তু খুব মজার দিক হচ্ছে, আমাদের ভারতের উত্তর ভারতের যারা নেতা, কংগ্রেসের নেতা, তারা এটা মানেন। তাদের মধ্যে কারা ছিলেন? অবশ্যই জওহরলাল নেহরু, অবশ্যই মোহাম্মদ আলী জিন্নার, এই ব্যাপারে কিছু বলার ছিল না, এবং বল্লভভাই প্যাটেল, এবং আরো দুজন হিন্দু নেতা যার নামে তোমরা এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি জানো তোমরা, এবং লালা লাজপত রায়। এই যে এদের যে বক্তব্যটা, সেটা ছিল যে না, এটা করলে হিন্দুদের স্বার্থ ব্যাহত হবে, এবং হিন্দুদের স্বার্থ ব্যাহত হওয়ার এই ব্যাপারটা প্রসঙ্গে একটি ভোটাভুটি হলো, এবং ভোটাভুটিতে দেখা গেল মুসলমান পক্ষের ভোটটা বেশি হচ্ছে। কিন্তু খুব মজার দিক হচ্ছে, তখন যে ভোটটা হলো, সেই ভোটের ভিত্তিটা কি ছিল? তখনকার দিনের ভোট কিন্তু আমাদের মতো সব সাধারণ মানুষ ভোট দিতে পারত না। সেই ভোট এর ভিত্তি কি ছিল? তাকে শিক্ষিত হতে হবে। 1935 সালে কথা করছে, তার একটি ভূসম্পত্তি থাকতে হবে, ভূসম্পত্তি কিছু, আর তাকে সে আয়কর দেয়। এই তিনটে ক্রাইটেরিয়ায় কিন্তু ভোটাভুটি হল। তাতে দেখা গেল যে 90% প্রকৃত গরিব বাঙালি কিন্তু ভোট দিতে পারছে, শুধু এলিটরাই ভোট দিচ্ছে। এবং সেই ভোটাভুটি, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি হিন্দু মহাসভার একজন সদস্য। এখন তিনজনের তিনটে বক্তব্য। আচ্ছা, আমি যে বক্তব্যটা পেশ করছি সেটা কি তোমাদের আদেও প্রয়োজনীয় মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে কারণ না, একটু জানা দরকার? কারণ একটা কি জানো তো, আজকাল যেটা হয়েছে সেটা হচ্ছে এই মোবাইল আসার পরে এত রকমের কনফ্লিক্টিং ওপিনিয়ন চলে আসছে, মানুষ কিন্তু বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। এবার এটাও ঠিক নয় যে আমি যেটা বলছি সেটাই ঠিক,
কারণ ইতিহাস কখনো বায়াস নয়, এই কথা আমরা বলবো, কারণ ইতিহাস is written from the point of view of the historian. So no history is completely unbiased. Still, we can make an approximation. আমরা একটা মোটামুটি সিদ্ধান্তে আসতে পারি এবং একটা সাম্য, মানে একটা ইকুইলিব্রিয়ামের জায়গায় আসতে পারি। যাই হোক, আমি খুব ছোট করে বলছি, অনেক বড় ইতিহাস এবং দুটো তিনটে বই আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ইতিহাসের পরবর্তীকালে গবেষণা করবে বা ইত্যাদি বৃহত্তর পড়াশোনা করবে, তাদের মধ্যে দুটো জিনিস দেখে তোমরা খুব অবাক হবে যে পাকিস্তানপন্থী যারা, তাদের ইতিহাস চেতনা সম্পূর্ণ পাকিস্তানের দৃষ্টিভঙ্গি থেকে, ভারতের যারা দৃষ্টিভঙ্গি তারা সবাই একেবারে ভারত। আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে আছি, ভারতের পক্ষই নেই, কিন্তু শিক্ষা বা জ্ঞানের প্রথম কথা হচ্ছে নিরপেক্ষতা। এই নিরপেক্ষতার ভিত্তিতে ট্রিনিটি কলেজের একজন অধ্যাপিকা, তার নাম জয়া চ্যাটার্জি। এই জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড বলে একটি গ্রন্থ লেখা। এই জয়া চ্যাটার্জির গ্রন্থটা তোমরা যদি পড়ো, তোমরা অনেকেই বেরিয়ে যাবে, কারণ তিনি প্রথম রবীন্দ্রনাথের পরে, রবীন্দ্রনাথ একজন মানুষ, সবকিছুর পরে তিনি অসাম্প্রদায়িক, একেবারে অসাম্প্রদায়িক। তিনি প্রথম মুসলমান কৃষকদের দুঃখ বুঝেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে হিন্দু সাম্প্রদায়িকতার একটা দিক উঠে আসছে এবং মুসলমান সাম্প্রদায়িকতার একটা দিক উঠে আসছে। তিনি বারবার করে আমাদের দেশের মানুষকে হাত জোর করে বলেছিলেন যে আমরা বাঙালি, আমরা এই দেশের মানুষ, দয়া করে হিন্দু মুসলমান করবো, বারবার করে উনি বলেছেন। এমনকি তোমরা এটাও জানবে যে মোহাম্মদ আলী জিন্না, যিনি পাকিস্তানের, আজকে আমরা বলছি তিনি পাকিস্তানি, কিন্তু তো গান বলতে বলা হল প্লিজ আপনি ভারতবর্ষ কিন্তু তার এই ফাইটটা জানিয়ে দিয়েছে এবং আমরা এত কিছু পরে ফিউডালিজম নিয়ে থাকবো। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে, মানে আমরা বলি না, আমাদের প্রত্যেককেই যে কোনো জায়গায় তুমি যাও, আমাদের সব জায়গাতে দেখবে জাতীয় সঙ্গীতের মুখ কথা আছে, এমন দেশ কোথাও তুমি পাবে না। পৃথিবী তুমি যেখানে যাও, যে কঙ্গোর একটা ছোট্ট কথা হলো, তারাও বলবে আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর, আমরা সবচেয়ে ইউনিক। কিন্তু সত্যি ভারতবর্ষের মধ্যে একটা কোনো আর্থিক শক্তি আছে যারা এতগুলো সভ্যতা, এতগুলো সংস্কৃতি, এতগুলো ভাষা, এতগুলো এথনিক আইডেন্টিটি, সেটা নিয়েও আমরা একটা কি করে, কি সেই আত্মসংস্কৃতি আমরা জানি। ভারতবর্ষ ওই জন্যে অনেকে বলে যে পৃথিবী শেষ দিন পর্যন্ত যে কটা ধর্ম বা যে কটা সভ্যতার অস্তিত্ব থাকবে তার। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা বলার আছে, কিন্তু সব কথা বলা এখনই সম্ভব না। আমি তোমাদের মনে কিছু প্রশ্ন তুলে গেলাম, ভবিষ্যতে এই প্রশ্নগুলো তোমাদের মাথায় যেন তৈরি হয়, কারণ স্টুডেন্টদের মাথাতে নতুন প্রশ্ন তৈরি হবে। আজকের দিনটি আমাদের আত্মপরিচয়ের দিন এবং আমরা যারা বাঙালি, আমরা যারা ভারতীয়, আমরা কিন্তু আমাদের এই ধর্মীয়, সামাজিক এবং জাতিগত পরিচয়ের খুব আমরা আমাদের ভাষাকে সম্মান করবো। কারণ আমি আবার এই কথাটা মনে করে দিতে চাই যে আমাদের প্রাথমিক আত্মপরিচয় হচ্ছে আমাদের বাংলা ভাষা এবং আমাদের রেনেসাঁস যারা গ্রেটেস্ট গ্যালাক্সি অফ ইন্ডিয়ান রেনেসাঁস যারা, তারা কিন্তু সবসময় সহাবস্থানের কথা বলেছি। আমরা যেন কোনোভাবে, কোনো রকমভাবে এমনিটি, পারস্পরিক শত্রুতা, পারস্পরিক অসন্তোষ না করি। আমরা যেন আমার পাশের মানুষটিকে সবচেয়ে সে কি করে ভালো থাকে। বৌদ্ধ ধর্মে একটা অদ্ভুত দিক আছে, সেটাকে আমরা বলি যে পরবোধ সমীক্ষা। মানে মহাভারত পড়লে তুমি অবাক হবে, লাইনের পর লাইন শুধু আমি পাশের মানুষটা কি করে ভালো থাকবে তার কথা ভাবতে। আমি ট্রেনে বসতে গিয়ে চারজনের সিটে একজনকে বসতে দিচ্ছি না, দিস ইজ নট ইন্ডিয়া। আমরা সবাইকে inclusive. We cannot afford to be exclusive. We are the greatest inclusive nation in the world. So let us come to an end with a resolution যে আমরা যে ভূখণ্ডটা পেয়েছি, এই ভূখণ্ড নিয়ে আমাদের যারা এই ভূখণ্ডটাকে আজকে আমাদের হাতে তুলে দিচ্ছে, তাদের যে স্বপ্নটা ছিল, আমরা যেন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করি এবং অত্যন্ত সুন্দর পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ জাতি হিসেবে আঁকতে পারি। আমার অনেক ভালোবাসার মতোরা যারা আমার বয়সের তারা 1947 সালের এই 20শে জুন আমরা পৌঁছে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই এত বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতার প্রায় 77-78 বছর ধরে একটা ইতিহাসকে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের সামনে উন্মোচিত করা হয়নি।
আমাদেরকে জানতে দেওয়া হয়নি। এবং 1946 সালের সেই যে প্রাক স্বাধীনতার সময়, সেই সময়ে যে যন্ত্রণা বিমল অবস্থা পশ্চিমবঙ্গবাসী হিসাবে সেই সময় বঙ্গদেশে বা আমাদের নাগরিকদের, তারপর থেকে ক্রমে ক্রমে যখন রাজনৈতিক কারণে ভারত মাতাকে 3 টুকরো করা হলো এবং সেখানে দাঁড়িয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্তমানের বাংলাদেশ, পূর্বের পূর্ব পাকিস্তান, তার অংশ করে দেওয়া হয়েছিল। এবং সেই অংশ করে দেওয়া হয়েছিল কিছুটা নাগরিক সমাজের কোন রকম মতামতের মূল্য না দিয়ে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আজকে স্যার বলছিলেন যে প্রখ্যাত খ্যাতনামা ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, আমাদের এখানে রাজবাড়ির তদানীন্তন রাজমাতা জ্যোতির্ময়ী দেবী, এনাদের নেতৃত্ব দানের মাধ্যম দিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 1947 সালের 4ই এপ্রিল মানে 4ঠা এপ্রিল থেকে 6ই এপ্রিল আজকে হুগলির তারকেশ্বরের সেই পুণ্যভূমিতে হিন্দু মহাসভার উদ্যোগে একটি গণসম্মেলন আয়োজিত হয়েছে। সেই সম্মেলনে প্রায় বিভিন্ন প্রান্ত থেকে 50,000 মানুষের সমাগম ঘটেছিল। সেইখানে দাঁড়িয়ে সেই সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সংখ্যাধিক্যের ভিত্তিতে আমাদের দাবি থাকবে আমরা পূর্ব পাকিস্তানে যাব না, আমরা ভারতবর্ষের অংশ হিসাবে, গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এখানেই থাকবো। এবং তারপরে প্রায় 76টা 77টা সভা এইরকম মানে পূর্ব পাকিস্তান বিভাজনের পক্ষে সভা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠিত হয়েছে। তার মতামতের ভিত্তিতে আজকে আমাদের বাংলার আইনসভা বাধ্য হয়েছিল আইনসভায় যে মতামত গ্রহণ করতে। সেখানে দাঁড়িয়েও 58 এবং 21 এই পক্ষের মতামতের ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গের ভারত ভক্তির পক্ষে 58 এবং বিপক্ষে 21টি মতামতের মাধ্যম দিয়ে আজকে গণতান্ত্রিক উপায়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গ, আমরা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী, আমরা এটা দাবি করতে পারছি সেই দিন 20শে জুন সেইটা আমাদের হয়েছিল একেবারে গণতান্ত্রিক উপায়ে আইন সিদ্ধ হয়। আর এর পেছনের যে ইতিহাস, সেই ইতিহাসে সেই সময়ে দাঁড়িয়ে আজকে নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে আমরা পরবর্তীকালে ভারত কেশরী উপাধি দিয়েছিলাম। এবং আমরা পরবর্তীকালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের স্রষ্টা একজন অন্যতম পুরোধা ব্যক্তি হিসাবে তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আজকে সেই পশ্চিমবঙ্গ দিবস, যে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসে দাঁড়িয়ে আজকে আমরা এখানে ভারতবাসী হিসাবে নিজেরা গর্ববোধ করছি, ভারতে থাকার আজকে আনন্দ উপভোগ করছি এবং সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষ আজকে যে উচ্চতায় আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করছে সেখানে আমরা পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আজকে স্যার বলছিলেন যে ভারতবর্ষের যে মানুষ তারা বহুত্ববাদে বিশ্বাস করে, তারা আজকে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে ভাষা ভাষিক মানুষ আমরা সকলে একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে আমরা পরস্পর রয়েছি। এটা আর অন্য কোথাও অন্য কোনো সভ্যতা এইরকম দেখা যায়। তা দীর্ঘদিন ধরে সেইভাবেই আমাদের পথ চলা, আগামীতেও আমরা এইভাবেই এগিয়ে যাব এবং আমরা পশ্চিমবঙ্গে যে নতুন সরকার, সেই সরকারের হাত ধরে আমরা আগামীতেও পশ্চিমবঙ্গকে যাতে দেশের অগ্রণী রাজ্য হিসাবে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা সকলে মিলে চালিয়ে যাব। আর সেখানে নারী শক্তির একটা বিশাল ভূমিকা আছে এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের এই কার্যকালে নারীদের সশক্তিকরণের জন্য বিভিন্ন রকম সামাজিক প্রকল্প যেমন আনা হয়েছে, তেমনি নানাভাবে আজকে সমাজের বিভিন্ন সেক্টরে, যেখানে আজকে বিমান বাহিনীতে, আজকে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে আজকে নারী বাহিনী তৈরি হয়েছে। তা আগামী দিনে আমরা এখানে আশা রাখবো যে যারা এখানে ছাত্রীরা পড়াশোনা করছে আগামী ভবিষ্যতে দাঁড়িয়ে তারা দেশের এবং দশের কাজে নিজেদেরকে নিয়োজিত করবে, সেইভাবে তাদের ভবিষ্যৎকে তারা আজকে গড়ে তুলবে। এই শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বিরাম দিচ্ছি। দেওয়াল কন্টেন্ট করে তাহলে আগুনে দিতে হবে না। দেখলাম তারা সারা
বছর ধরে ছোটখাটো চাষ করছে, আনাজ, সবজি সারা বছর পাওয়া যাচ্ছে, যা আগে ছিল শীতকালের ফসল, এখন হলো শরৎকালের ফসল। স্মরণ করি এবং ধারণ করি তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব, এবং তার যে বৈষ্ণব ধর্মের আদর্শ সেটিও বহুল আলোচিত। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে সর্বভারতীয় ভক্তি আন্দোলনের যে ধারা, যেটা মূলত মধ্যযুগের ধারা, সেই ধারাকে কিভাবে বাংলা গ্রহণ করেছিল, এবং শুধু গ্রহণ মানে অনুকরণ না, সেই ধারাকে গ্রহণ করে কিভাবে বাংলায় চৈতন্যদেবের দর্শন আরেকটি নতুন মতাদর্শের জন্ম দিয়েছিল, সেই প্রসঙ্গটি আজকের দিনে কতখানি প্রাসঙ্গিক, এই যদি তিনটে বিষয়কে Honorable Vice Chancellor, Professor Dr. Tapati Chakraborty, for her strong leadership, encouragement, and unwavering resourceful in organizing this program. I also extend my heartfelt thanks to the esteemed distinguished speakers, Mr. Tamal Bandyopadhyay and Vasudev Mandal, and also respected MLA Krishnanagar Uttor Taraknath Chattopadhyay for their তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল